আমাদের আক্রমণ চালিয়েছে, একইভাবে সেই তৃণমূলের বিপক্ষেই ভোটতে হবে। তাই প্রস্তুত নিতে হবে। আমরা ভুলে যাচ্ছি না, আরে আন্দোলনটা আমরা কার বিরুদ্ধে করছিলাম, এই লড়াইটা কার বিরুদ্ধে ছিল, ভারত বন্ধ কেন ডেকেছিলাম আমরা কৃষকরা? আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। ভারত বন্ধ ডেকেছিলাম বিজেপি সরকারকে, এইটাতে আইন প্রত্যাহার করে নাই। কিন্তু এই পুরাতদার দলের লোকেরা, এই সাজদা আহমেদের দলের লোকেরা, এই রাজা সেন সাহেবের দলের লোকেরা কেন আমাদের উপরে হামলা চালিয়েছিল? কৃষকদের ডাকে ভারত বন্ধকে ব্যর্থ করিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল তো শুভেন্দু অধিকারীদের দলের বিরুদ্ধে, আন্দোলনটা ছিল তো সুকান্ত মজুমদারদের দলের বিরুদ্ধে। তাহলে মমতা ব্যানার্জিদের এত বুক ফাটলো কেন? বুঝতে পারছেন না? আরে আমরা লড়াইটা করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপির বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে। মমতা ব্যানার্জির এত কষ্ট হচ্ছিল কেন? বুঝতে হবে। তার উদাহরণ তো অনেক পেয়েছেন। দিনে তৃণমূল রাখে, বিজেপি এরকম অহরহ আছে। কিন্তু লেটেস্ট একটা আপনাদের দিচ্ছি, শুনলে অবাক হবে। ফেসবুকে একটা আমি পোস্টার পেলাম, যে পোস্টারে উল্লেখ করেছে বালুরঘাটের তৃণমূলের প্রার্থী বলেছে, অনেক কথা লিখেছেন, শেষের দিকে এসে লিখেছে আমাকে না ভোট দিল, মানে এই মর্মে লিখেছেন, মানে যেটা জাস্ট আপনি জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি, আমাকে না ভোট দিলেও চলবে, আমাকে যদি না ভোট দেন বিজেপিকে দেন। মানে এমন একটা বুঝাতে চেয়েছে যে ভোট তোমরা এই দুটোর বাইরে দিয়ে বলো, হয় তৃণমূলকে দাও নাহলে বিজেপিকে। ভাবতে পেরেছেন তৃণমূলের একজন প্রার্থী তিনি কি ডিমান্ড করছে? ভোটটা বিজেপিকে দেওয়ার পক্ষে বলছে, সওয়াল করছে। যেমন তো আমরা ভুলে যাচ্ছি না, সিএ এর সময় দেশের সরকার যেভাবে সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করতে চেয়েছিল, হিন্দু মুসলমানের ঐক্যতা ফাটল লাগাতে চেয়েছিল, আমরা পশ্চিমবঙ্গের যা ধর্মবর্ণ নির্বিশেষে এই সিএ আটকানোর জন্য রাস্তায় নেমেছিলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করছিলাম, আন্দোলন করছিলাম, প্রোটেস্ট করছিলাম। সেই সময় কিন্তু এই সাজদা আহমেদের সরকার কিন্তু আমাদের 1000-এর উপরে ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আর আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সরকার আমাদের নামে মিথ্যা মামলা দিল কেন? এটাই ভাবতে হবে। কারণ যদি পশ্চিমবাংলাতে বিজেপির বিরুদ্ধে আন্দোলন বেশি সংগঠিত আমরা করি, তাহলেই হয়তো ভাইপোকে ধরে গ্যারেজ করে দেবে। সেই জন্যই এরা আন্দোলন বা করলে বিজেপির বিরুদ্ধে এদের বুক ফাটে। তাই সময় এসেছে যে সাজদা আহমেদ মহাশয়া এখান থেকে দাঁড়িয়েছে, উলুবেড়িয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়েছে। আপনারা ভালো করে জানেন, আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল, সিএ এর পক্ষে কারা ভোট দেবেন, সিএ এর বিপক্ষে যখন কারা ভোট দেবেন, তখন এই সাজদা আহমেদ মহাশয়রা সেখানে ভোটদান থেকে অনুপস্থিত ছিল। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বলে দিয়েছিল ফেস টাইম না কি আছে আইফোনের, সে কল করে যে তোমরা একদম ভোট দেবে না, বিজেপিকে বিলটাকে পাস করিয়েতে সহযোগিতা করো, যদি সহযোগিতা না করি হয়তো আমার ভাইপোকে গ্যারেজ করে দেবে। সেই জন্য সাজদা আহমেদ মহাশয় হয়তো ভোট দেয়নি। আমরা ভোট দিয়েছিলাম কেন? তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের বিপক্ষে, জনগণের বিপক্ষে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা। উল্টে কি দেখছি, বিজেপি যে বিল নিয়ে এসে জনগণের মধ্যে অশান্তি হবে, বিভাজন হবে, মানুষে মানুষে বিভেদ হবে, যে বিল নিয়ে এসেছিল সিএএ, তখন ভোটদান থেকে বিরত ছিল, বকলমে বিজেপিকে সহযোগিতা করেছিল এই সাজদা আহমেদ মহাশয়া। তাই আগামী মাসের 20 তারিখে, মে মাসের 20 তারিখে জবাব দিতে হবে। আমরা আমাদের জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আপনারা আমাদের কথা ভাবলেন না, আপনারা আমাদের ভাইপোর কথা ভাবলেন না, আপনি মমতা ব্যানার্জির ভাইপোর কথা ভেবে সিএ থেকে হয়তো ভোটদান থেকে বিরত ছিলেন। তাই সময় এসেছে আমরা আগামী মে মাসের 20 তারিখে আপনার বিপক্ষে ভোট দিয়ে আপনাকে দিল্লি পাঠাবো না, দিল্লি আমরা পাঠাবো একজন প্রাক্তন বিএসএফের কর্তার বিএসএফ জওয়ানকে, যে একটা সময় তার সর্বোচ্চ দেয় দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের সীমান্তকে তিনি পাহারা দিয়েছিলেন বুক আগলে। আজকে উলুবেড়িয়ার মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে, রাজ্যের মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে, দেশের মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে তিনি একইভাবে লড়াই করবেন জনগণের জন্য। হবে তো নাকি ভাই? আমাদের এক্স বিএসএফ এর পক্ষে ভোটটা আসবে তো নাকি ভাই? হবে তো নাকি? আপনি একটু তুলুন তো ভাই, হবে তো নাকি? ইনকলাব, ইনকলাব, চুপচাপ, 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 কোনো কথা হবে না। কাকে ভোট দিব আমরা? যাকে ভোট দিব
আন্দোলনের বিপক্ষে যখন একের পর এক বিল পাস হয়েছে সেখানে বসে মজা দেখেছে। তাই সময় এসছে, ভুলে যাচ্ছি না। নবান্নের 14 তলা থেকে প্রেস কনফারেন্স করে রূপুর সম্মান নিয়ে যখন পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন বাজে মন্তব্য করেছিল, এই ধর্মপ্রাণ মানুষরা যখন জানতে পারলো বিজেপির এক নেত্রী রূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করছিল, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছিল, তখন মাননীয়া 14 তলার উপর থেকে বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো। ঠিক আছে, দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেছিলেন, কিন্তু দুঃখের বিষয় আপনার ফাঁদে পা দিয়ে এই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সে আমরা সাদ্দাম আহমেদকে পাঠিয়েছিলাম। ওই জন্য আমাদের হয়ে কথা বলার লোক দিল্লিতে নাই। তাই আমরা আর ভুল করবো না। আপনার কথা অনুযায়ী দিল্লির কোন বিষয় হলে দিল্লিতে আমাদের হয়ে আন্দোলন করবে প্রফেসর ডক্টর বিএসএফ জামান অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব। আমরা এবার দিল্লিতে আমাদের লোককে পাঠাবো, আমরা দিল্লিতে আমাদের লোককে পাঠাবো। সেখানে পাঠিয়ে কি আমাদের কিছু আন্দোলন করার কথা হলে দিল্লির বিষয়ে দিল্লির দেশের আইনসভার মধ্যে গিয়ে আন্দোলন করবে। আর আমরা কোথায় করব? আমরা আইনসভার বাইরে আন্দোলন করব। মনে পড়ছে তো নাকি ভাই? 14 তলার উপর থেকে বলেছিল দিল্লির বিষয়, তার জবাব দিতে হবে তো নাকি? আমরা ভুলে যাচ্ছি না। মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, তাদের নামকে নিয়ে মমতা ব্যানার্জি কেমন এক প্রকার খিল্লি করেছিল। তাই সময় এসেছে আমরা ধর্মপ্রাণ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করলে একজন মুসলিম সমাজের ধর্মপ্রাণ মানুষকে যেভাবে আঘাত লাগবে, একইভাবে মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যেভাবে খিল্লি করেছে, মতুয়া সমাজের ধর্মগুরুদেরকে নিয়ে যেভাবে খিল্লি করেছে, মতুয়া সমাজকে যারা মানে তাদেরকে একইভাবে ব্যথা লেগেছে। তাই সময় এসেছে যার ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত নেতাদেরকে যারা বিভিন্ন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আর তাকে যারা প্রশ্রয় দেয়, দুটো শক্তি এই বিজেমূলকে আমরা পরাস্ত করব। আমাদেরকে পরাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে খিল্লি করেছে, তাই জবাব দেওয়ার সময় এসেছে। আমরা ভুলে যাচ্ছি না সায়নী ঘোষ মহাশয়ের কথা। আমার হিন্দু সমাজে মা বোনেরা শিবলিঙ্গকে পুজো করেন, শিব ঠাকুরের যারা ভক্ত তাকে নিয়ে খিল্লি করেছিল শিবলিঙ্গকে নিয়ে তৃণমূল দলের এক যুব নেত্রী। দুঃখের বিষয় এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তৃণমূলের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট পেলাম না যে সায়নী ঘোষ যে কথা বলেছে তার সাথে দল সহমত নয়, বা সায়নী ঘোষ ভুল বলেছে তার এই মানে সায়নী ঘোষ মহাশয়া তার এই বক্তব্যকে তুলেও নেয়নি, উদল করে নেয়নি। তার মানে বকলেন তৃণমূল তাহলে ওই কথাকে বলার প্রশ্রয় দিচ্ছে। তাই সময় এসেছে যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আস্তিক মানুষ, অবশ্যই দেশের সংবিধানে যারা নাস্তিক তারাও মাথা তুলে বসতে পারে, কিন্তু আমরা আস্তিক মানুষ। আমরা কোনো ধর্মকে নিয়ে কেউ খিল্লি করুক, কোনো জাতকে নিয়ে কেউ খিল্লি করুক, ঠিক যেভাবে কোনো বর্ণকে নিয়ে যদি কেউ খিল্লি করে একইভাবে আমরা প্রতিবাদে সচ্চর হব এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইমপ্লিমেন্ট করে অর্থাৎ ভোটের মাধ্যমে এদের আমরা যোগ্য জবাব আগামী দিনে দেব। হবে তো নাকি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে বিজেপি নেত্রী, বিজেপিকে জবাব দিতে হবে। আর আন্দোলন যখন করছিল যার দিল্লির কথা বলেছিল আমাদের প্রফেসর মফিকুল ইসলাম সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো, দিল্লিতে পাঠাবো। শিবলিঙ্গকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে তারও বিরোধিতা আমরা করবো। হবে তো নাকি ভাই? ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে সময় জবাব দিতে হবে। হিজাব নিয়ে ডুমজুড়ে স্কুলে একটা বাচ্চা মেয়ে হিজাব পড়ে গিয়েছিল, তাকে শিক্ষিকা চড় মেরে তাকে তার সাথে অন্যায় করেছিল, মমতা ব্যানার্জি কোনো তার জবাবদিহি করেনি। আমি ভুলে যাচ্ছি ওই দিনটার কথা। কোন দিনটার কথা? 2022 সালে যখন পশ্চিমবঙ্গের আমার বোনের আমার দিদিরা টেট পরীক্ষা দিতে যাচ্ছিল, সেই সময় আমার হিন্দু সমাজে বোনেদের হাতে মায়েদের হাতে শাখাবালা ছিল। এই অপদার্থ রাজ্য সরকার সত্যতার নাম দেখিয়ে শাখাবালা কুলিয়েছিল, কিন্তু এক দপ্তরের চুরির জন্য, চাকরি চুরির জন্য 26,000-এর বাতিল হয়েছে। আমরা ভুলে যাচ্ছি ওই দিনের কথা। শাখাবালা খুলিয়ে আমার হিন্দু সমাজের মা বোনকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল। তাই জবাব দিবার সময় এসেছে। তুমি স্বচ্ছতার কথা বলো, আপনি স্বচ্ছ
স্বচ্ছতার কথা বলেন, সেই জন্য নাকি আমার হিন্দু মামুনকে শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছেন। আর আপনার দপ্তর এমন দুর্নীতি করেছে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। তাই এদের মধ্যে স্বচ্ছতা মানায়? শুধুমাত্র আমার হিন্দু সমাজের মামুনকে অপমান করা হয়েছে। ঠিক যেভাবে হেজাব খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকালে মুসলিম সমাজের মামুনকে অপমান করা হয়, তাদের ধর্মীয় ভাবে আঘাত দেওয়া হয়, ঠিক একই ভাবে আমার হিন্দু সমাজের যারা শাখাপালা পড়ে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, তাদের হাত থেকে তুলে নিয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই অপমানের জবাব দেব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে যে যার মত যে যার ধর্ম চালন করবে। এই সরকার যদি মনে করে সরকারের চাপিয়ে দেওয়া নীতিতে আমাদের চলতে হবে, এটা হতে পারে না। আপনাদের বলে রাখি, সময় স্বল্প, আপনারা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। অনেকে অনেক কথা বলবে, অনেক প্রলোভন দেখাতে পারে, লোভ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, চমকাতে পারে। তবে একটা কথা বলি, কোনো কারো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নয়। সকাল সকাল যাবেন, মে মাসের 20 তারিখে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন। আপনি আর ইভিএম মেশিন থাকবে, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, আপনি কৃষক আপনার মজুরি বাড়ার জন্য, আপনি জেলে বার আপনার মজুরি বাড়ানোর জন্য, আপনি নাগরিক আপনার নিরাপত্তা থেকে শুরু করে আপনার মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য অন্য কোনো সিম্বলে তাকানোর দরকার নাই, দেখার দরকার নাই। খান চিহ্নটাতে প্রেস করবেন এবং অধ্যাপক মফিজুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠিয়ে দেন। আজকে আমরা যখন মানুষের রুজি নিয়ে কথা বলছি, তখন আমাদেরকে ধর্ম দেখাচ্ছে। ওর টপ আমরা খাবো না ভাই। আপনি বলছেন হিন্দু মুসলমানের রাজনীতি করছে, ও খুব ভালো লাগছে না। আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলেটা এই চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে পড়ছে তো নাকি? আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলে, রাম কাকু তার সন্তানের বেকারত্বের জ্বালায় জর্জরিত। আমার পাশের বাড়ি তো রহিম চাচার ছেলেটারও চাকরিতে বাতিল হয়েছে। যারা যোগ্য তারা অনেকের বাতিল হয়েছে, যারা অযোগ্য তাদের তো বাতিল হবেই হবে, যোগ্যদের বাতিল করেছে। এবার এখানে কিন্তু মিসগাইড করছে অনেকে তৃণমূলী বন্ধুরা, এই সাজদা আহমেদের দলের লোকেরা, এই পুলার বাবুর দলের লোকেরা, এই রাজাদার দলের লোকেরা মিসগাইড করছে। কি বলছে? সবাই কি আর দুর্নীতি করেছে? শুনুন, আপনাদের বলে রাখি, এই দেখুন ওনারা চাকরি চুরি গিয়েছে, দাঁড়া এনার চাকরি চুরি গিয়েছে। তিনি আমি তো ভুল বলি, উনি আমাকে কোট করবেন। এনার চাকরি চুরি বলছে মমতা ব্যানার্জির সরকার। এই সাজদা আমাদের দলের লোকেরা এনার চাকরি চুরি করে দিচ্ছে, কিন্তু আইনের লড়াই আমরা চাকরি আবার ফিরিয়ে দেওয়া হবে। এনাকে স্কুলে পাঠাবো, আমরা পার্লামেন্টে যেমন পাঠাবো, সাথে সাথে এনার জায়গাতে এনাকে আমরা রাখবো, চাকরি আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তো কি বারবার কোর্ট বলেছিল, স্বচ্ছভাবে নিয়োগ যারা হয়েছে তাদের 20 দিন রাজ্য সরকার কিন্তু লিস্ট দেয়নি। এবং বলেছিল কোর্ট যে পে স্লিপের মাধ্যমে সমস্ত টিচারদেরকে ইনফর্ম করুন, এটা কেস চলছে। ইনফর্ম করেনি, 200 মতো টিচার এটাতে বাকি হয়েছিল। এই 26,000কেও কিন্তু ইনফর্ম করতে বলেছিল, রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার ভেবেছিল কি এই চলতে থাকবে, আমার ধরা পড়বো না। তাই আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক হন। হিন্দু মুসলমানের রাজনীতি করলে আপনারা সেখানে পাবেন না। হ্যাঁ, 2014 সালের আগে কি বলেছিল, হিন্দু খাতরে মে হ্যাঁ। আমি ব্যক্তিগত ভেবেছিলাম যে এবার হয়তো হিন্দু ভাইদের কিছু উপকার করবেন মোদীজি, কিন্তু কি দেখলাম, হিন্দু খাতরে মে হ্যাঁ বলে ক্ষমতায় আসলো, 10 বছর পার হয়ে গেল, হিন্দু ভাই খাতরা থেকে উদ্ধার হলো না। হিন্দু ভাইকে নিত্য প্রয়োজনীয় জিনিস চড়া দামে কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল দিতে গিয়ে পাম্পে গিয়ে ধর্মীয় স্লোগান দিলে সে কম দামে পাচ্ছে না। খোঁজ নিলে দেখুন, দেশ স্বাধীনের পর থেকে হিন্দু ভাইরা যতটা বঞ্চিত হয়েছিল, হিন্দু ভাইরা যতটা এই দ্রব্য মূল্য বৃদ্ধির সম্মুখীন হয়েছিল, হিন্দু ভাইদের ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে যতটা না বেকারত্বের দিকে এগিয়ে যেতে হয়েছিল, এই 10 বছরের সরকার তার থেকে বেশি বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। 2011 সালে সাঁতার কমিটির সুপারিশগুলো দেখিয়ে আমাদের পাড়াতে মহল্লাতে এসে বলেছিল, মুসলমান বিপদে আছে, মুসলমানদেরকে উদ্ধার করবো, শিক্ষায় মুসলমানদের এগিয়ে নিয়ে যাবো, স্বাস্থ্য মুসলমানদের অবস্থা করে নিতে, স্বাস্থ্যের মান উন্নয়ন হবে, সরকারি চাকরি পাবে। মুসলমানরা ভাবলো হয়তো এতদিন পরে কেউ আমাদের ভালোবাসার লোক এসেছে, এবার আমাকে উদ্ধার করবে। কি করলো, সবাই ম্যাক্সিমাম ভোটটা দিল, তৃণমূল সরকার ক্ষমতায় আসলো। 12 বছর পার হয়ে যাচ্ছে, উদ্ধার হয়েছে মুসলমান? উদ্ধার হয়েছে? আপনাদের বুথে কোনো একটা বুথে প্রাইমারি নতুন একটা স্কুল
স্কুল খুলেছে নতুন, কিন্তু হাত তুলে অনেকে বলতে পারবে অনেকের এলাকার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। অনেকে হাত তুলে বলতে পারবে স্কুল দেওয়া তো দূরের কথা, লিগাল ইলিগাল মদের দোকানে ঘুরতে ঘুরতে এই মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাই বলবো, আপনাদেরকে বলবো, আসুন ঐক্যবদ্ধ হন। একজন হিন্দুকে বাঁচাবার নামে দেশের ক্ষতি করছে, আর একজন মুসলমানকে বাঁচাবার নামে রাজ্যের ক্ষতি করছে। আমরা হিন্দু মুসলমান কেউ বিপদে নাই, আমরা মানুষ বিপদে আছি। মানুষকে জাগ্রত হতে হবে। অধিকার বুঝে নিতে গেলে আসলে এই দুই ফুলকে রিজেক্ট করুন, দুই ফুলকে সার গাদায় ফেরুন, থামের ছায়া তলে আসুন, থাম চিহ্নিত ভোট দিন। আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে যাওয়ার জন্য দায়িত্ব আইসে তুলে দেবেন। আমরা দেখলাম 2014 আগে অমিত শাহজির ছেলের ব্যবসা কোন লেভেলে ছিল। হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসা প্রায় 14,000 গুণ বৃদ্ধি পেল। আর আমার পাশের বাড়ি রমেন কাপুর যে ব্যবসা করতো, সে ব্যবসা আরো তলানিতে চলে গেল। মুসলমানকে বাঁচাবার নামে ক্ষমতায় আসলো অভিষেক ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি 2011 সালের আগে দেখবেন, আর 2024-এ দেখুন রকেট গতিতে বেড়ে যাচ্ছে। আর আমাদের পাশের বাড়ি সবুর চাচার যে ছেলের অবস্থা দেখুন, তার দেখুন সেই যা ছিল আরো ধ্বংস হয়ে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসে সে তার প্রভাব প্রতিপত্তি সম্পত্তি বেরিয়ে নিল, আর একটা দল মুসলমানকে বাঁচাতে এসে চাকরিগুলোকে চুরি করে নিল। এই সময় এসেছে আমাকে ভোট আসলে বড় তিলক কেটে হিন্দু সাজছে, ভোট আসলে হাজি রুমাল চাপিয়ে মাথায় টুপি দিয়ে নাটক করছে, ভোট আসলে ঘুমটা করে হিজাব করে নিচ্ছে। কত কিছু করতে হবে না ভাই, অত কষ্ট করতে হবে না ভাই আমার, তোকে বড় তিলকও কাটতে হবে না, তোকে ঘুমটাও দিতে হবে না, তোকে মাজারাও যেতে হবে না ভোটের জন্য, তোকে মসজিদেও এই তোকে মন্দিরেও যেতে হবে না ভোটের জন্য। ভাই আমাদের যেটা অধিকার সেটা বুঝিয়ে দাও। একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা দেওয়া হয়, 5 বছরে 25 কোটি টাকা দেওয়া হয়। এই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো ভোট চাওয়ার আছে, ভোট চাওয়ার আগে হিসাবটা দেখিয়ে দাও। ভোটের সময় কে হিন্দু শাস্তি কেউ মুসলমান শাস্তি, ভাই শাস্তি হবে না, তুমি মানুষ সাজো, মানুষের পাশে থাকো, এই দাবিটা আমরা করি। আমি ভাবনার বিদায়, আমি বলেছি আমি 3 কোটি টাকা 5 বছরে পাবো। এখন যদিও বেড়েছে 10 লাখ টাকা, মাস আগে 60 লাখ টাকা বছর ছিল, সেটা 70 লাখ করেছে এই ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ক মমতা ব্যানার্জিকে প্রশ্ন করে যা তাকে চাপ দিয়ে বাড়িয়েছে নওশাদ সিদ্দিকী। তো আমার যে টাকা হচ্ছে, আমি বলেছি আমার প্রিয় শেষ হওয়ার সাথে সাথে আমি এই 3.5 লাখ টাকা মতো হচ্ছে, 3.5 কোটি টাকা মতো হচ্ছে, কোথায় কোথায় কি খরচ করেছি টোটাল ডাল প্রিন্ট করে খাম চিহ্ন অর্থাৎ খামে বলে প্রত্যেকটা বাড়িতে আমি পৌঁছে দেবো। কত টাকা এবার জানিয়ে রাখি, 1 লাখ টাকা কম আছে। আমি জানতাম না, রাজনীতিতে এসে জানতে পারছি এত মাল কামানোর জায়গা আছে, হেভি জায়গা আছে। ধরতেই পারবেন না মাল কামিয়ে বেরিয়ে যাবে, তাহলে বলে মিষ্টি মিষ্টি কথা বলবে। তো আমি প্রথমে একটা পঞ্চায়েত সমিতিকে নিয়ে কাজ করাচ্ছিলাম কিছু, তারপরে একজনের সাথে আমার যোগাযোগ হলো, সেই সব কাজগুলো করে সে কথা বলতে বলতে তারপরে আরো 2-3 জনের সাথে যোগাযোগ হয়েছে। তারা প্রথমে উঠতে উঠতে বলছে, ভাইজান আপনার এই কাজগুলো করে দেবো, তা আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে। আমি তখনও বিশ্বাস করবো, আমি বুঝতে পারিনি খেলাটা কি খেলছে আমার সাথে। আমি তার মানে বলছে, না ভাইজান এগুলো যে করবো আপনার ল্যাডের টাকা, এমএলএ ল্যাডের টাকা, তো কত পার্সেন্ট আপনার কাছে রাখতে হবে আপনার জন্য। ঠিক করে বলে কি বলছে বুঝতে পারছি। বললো ভাইজান এই যে কাজ হচ্ছে 100 টাকার কাজ করলে অনেক এমএলএকে 30 টাকা দিতে হয়, অনেক এমএলএকে 25 টাকা দিতে হয়, অনেক এমএলএকে 20 টাকাও দিতে হয়। তো 100 টাকার কাজে আপনার জন্য কত রাখতে হবে। ভয় পেয়েছি। আমি বললাম, তোমাদের কি ক্যামেরা আছে নাকি? আমার কথা রেকর্ড করে মমতা ব্যানার্জিকে দেবে, শুভেন্দু অধিকারীকে দেবে। এখন আমাদের বামেদের বন্ধুরা এসে গেছে, যদি তখন বামেদের বন্ধুদের সাথে বন্ধুত্ব ছিল, তখন বামেদের কথা ভাবিনি। তো আমাকে দেখে রেকর্ড করে দেবে না, কি বলছো? বলছে না ভাই না, এরকম হয়। আমি বললাম, শোনো ভাই টাকাটা কার, আমার বাপের টাকা নাকি? না আমার বাপ জমি আমাদের নামে কিনে দিয়েছে, সেগুলো বিক্রি করে আমি করে দিচ্ছি, এই টাকাটা কাদের? বলছে ভাই ট্যাক্সের টাকা থেকে। হ্যাঁ জনগণের ট্যাক্সের টাকা। আমার পাড়ায় যিনি মুচির কাজ করে, জুতো সেলাই করে যার সংসার চলে, তারও মেহনতের টাকা ভাই। আমি এত খারাপ হয়ে যায়নি, সে সকালে মাঠে যাচ্ছে, এই এখনকার যদি বলে চড়া রোদে 42 ডিগ্রি সেলসিয়াসকে মাথায় রেখে ভ্যান চালাচ্ছে, সেখান থেকে
ভাই আমি পারবো না তাকে খেতে, তুমি ভাই দরকার হলে বলবে, নওশাদ সিদ্দিকী ঘর থেকে কিছু এনে দেবে, অন্তত কাজটা যেন ভালো হয়। এইখানে আমি বোঝানোর জন্য বলছি, এই কাজেও কিন্তু এই 25 দিনের মধ্যে সাজদা আহমেদ মহাশয়া জরু গলায় বলুক তো উনি পার্সেন্টেজ খায়নি? যে এনআরসির বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল অংশগ্রহণ করেনি, যে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল অংশগ্রহণ করেনি, যে তালাকের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল অংশগ্রহণ করেনি, সে মনে হয় পার্সেন্টেজ খাবে না? খেয়েছে কি খায় না ধরতে পারবেন না, কিন্তু সক্রিয়তা আপনাদের মনে রেখে দেন সেইখানে খাওয়ার জায়গা আছে। আমি আপনাদের দায়িত্ব নিতে পারি, 25 কোটি টাকা শুধু নয়, আরো বেশি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, আমাদের এই নাসির ভাইরা আছেন, যারা আছেন বাবুরিয়া এলাকাতে, যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে শ্রমিকরা যে হাহাকার করছে বা যে সমস্ত কলকারখানাগুলো চলছে, তাদের মাসিক গড় আয় যেগুলো আছে, তাদের মিনিমাম ওয়েজেস ন্যূনতম মজুরি ঠিকঠাক হচ্ছে না, তার লড়াই দিয়ে, কলকারখানা খোলার লড়াই দিয়ে পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব আওয়াজ তুলবে। আমরা ভুলে যাচ্ছি না, হাওড়া জেলার এদিকে দড়ি শিল্পের জন্য বিখ্যাত এলাকাটা, সেই শ্রমিকদের আজকে অবস্থা কোথায়, শিল্পটা কোথায় ধ্বংস হয়ে গেছে, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য আওয়াজ তুলবে। এক কথায় নাগরিকের অধিকার নিয়ে সেখানে আওয়াজ তুলবে। তাই যারা এসেছে সবাই তো আমাদের আর গুটি কয়েক ছাড়া ম্যাক্সিমাম তো আমাদের ভোটার, তাই তো নাকি? ভালোবাসার মানুষ তো, আপনাদের কাছে একটা আমি দাবি করবো, রাখবেন? বেশি কিছু দাবি নয় ভাই, আপনারা তো অনেকে এখানে বললে যদি বলি বলে ভাই যারা আপনার জন্য জীবন দিয়ে দেবো, তাই তো? আচ্ছা তারা জীবন দিতে পারবে একটা হাত তুলবে? তাহলে আমি আপনাদের কাছে একটা ভালোবাসার আবদার করবো, আমার জীবন আপনার লাগবে না, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনারা যাতে সুস্থ থাকেন সেটাই কামনা করি, কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটু মূল্যবান টাইম চাইবো, পারবেন দিতে? কি মূল্যবান টাইম বলার টাইমটা হচ্ছে, আপনারা আজকে কম করে 8-10 হাজার মানুষ একটু মাঠে আছে, শুধু মাঠে নয়, এই দেখুন রাস্তার উপরটা একভাবে দাঁত খেয়ে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, মাঠে আপনারা আজ থেকে ভোটার শুধু থাকলে হবে না, শুভাকাঙ্ক্ষী থাকলে হবে না, দায়িত্ব নিয়ে কম করে এই 10 হাজারের উপরে যে মানুষ আছে, আপনারা দায়িত্ব নিয়ে 10 জনকে বিজেপি তৃণমূল থেকে ভোট মাইনাস করে থাম চিহ্নের পক্ষে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তো ভাই? আমি বলছি না যে আপনাকে হাত ধরে নিয়েছে আমাকে ভোট দিয়ে আপনার ভোট চুরি করতে হবে, ওটা আমি চাই না। পকেট থেকে 500 টাকা দিয়ে ভোট নিয়ে আনো, ওটা আমি চাই না। ভয় দেখিয়ে ভোট দিয়ে আমি চাইবো না। আমি বলবো কি, আপনি মানুষকে বোঝান। যেটা বলছি, যেটা দেখছেন, আপনারা এই বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসেছেন কেন? আপনাদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য তো। আপনার ছেলের চাকরিটা যাতে 550-330 টাকায় ফর্ম ফিল আপ করে হয়, তার জন্য তো। আপনি একজন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একজন শ্রমিক, আপনার শ্রম চুরি করা হচ্ছে, এখন বেশি খাটিয়ে নিচ্ছে, কম টাকা দিচ্ছে, এটাকে বন্ধ করার জন্য তো, বন্ধ কলকারখানাগুলো খোলার জন্য তো ভাই। তাহলে আপনি সমাজের কথা ভাবার জন্য এসেছেন, আপনাকে দায়িত্ব নিতে হবে, কম করে 10 জনকে বোঝাতে হবে। এই 10 জনকে বোঝানোর আপনাকে একটা গল্প নয়, আমার জীবনে বাস্তব হয়েছে বলে আমি বলছি। আমি কোনো একটা জায়গায় ফ্লাইট থেকে নেমে গাড়ি করে যাচ্ছিলাম, ক্যাব বুক করেছিলাম, এই ওলা উবেরের মতো ওখানে একটা ক্যাব ছিল, যেতে যেতে উনি প্রসঙ্গ তুলতে তুলতে আমাকে বলছে দেখি খুব বিজেপির বিরোধিতা করছে। আমি তো অবাক হয়ে গেলাম, আর বিজেপির বিরোধিতা এত করছে কেন? আমি প্রথম ভাবলাম এই নামটাকে জিজ্ঞাসা করি, আমাদের মমতা ব্যানার্জি ভয় খাই যাবে, যে রকম পশ্চিমবাংলা যদি মুসলমানকে রেখেছে, এই রাজ্যের মুসলমানকে ভয় দেখিয়ে রেখেছে নাকি? মমতা ব্যানার্জি তো বিজেপির ভয় ছাড়া কোনো কিছু দেখিয়ে রেখেছে? মমতা ব্যানার্জি সাজদা আহমেদদের কাছে, এই পুলকদাদের কাছে, রাজাদাদের কাছে কোন ইস্যু আছে যে ভোটটা আমাকে দাও? শুধু কি বলতে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, ভোটটা আমাকে দাও, এছাড়া কিছু আছে দ্বিতীয় অপশন? ওদের আর কিছু না। তো আমি যেটা বলছি, আমি ভাবলাম ওই ধরনের ভুল বুঝিয়ে রেখেছে না, যেটা ভুল বুঝিয়ে রাখা হচ্ছে আমাদেরকে। বিজেপি মুসলমানদের শুধুমাত্র ক্ষতি করছে না, বিজেপি দেশের ক্ষতি করছে। তাই বিজেপিকে যারা দেশের ক্ষতি করছে, শুধু মুসলমানদের দায়িত্ব নয়, সর্বধর্মের মানুষের কাজ হবে বিজেপিকে হারানো। আর এই 2024-এ পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষে বিজেপির মুখ টুকরে পড়বে। আপনার কি অপেক্ষা করুন? তো আমি প্রথম নাম জিজ্ঞাসা করলাম, মুসলিম নাম দেখতে পেলাম না। আমার আরো কৌতূহল হলো, আমি বলছি আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন? আমার কিন্তু মাথায় তখন টুপি ছিল না, আমি মাস্ক লাগিয়ে রেখেছিলাম। তো আমি
আমার দাঁড়িয়ে আছে দেখতে পাবে না, আজকাল দাঁড়িয়ে আবার ফ্যাশন হয়ে গেছে, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, রবি ঠাকুর বড় বড় দাঁড়িয়ে রেখেছিল। তো ব্যাপারটা হচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত বিরোধিতা করছেন কেন? বলছে 2014 আগে না এই নরেন্দ্র দামোদর দাস মোদীর একটা ট্যাবলেটকে খেয়ে নিয়েছিলাম, হিন্দু খাতরে মে হ্যাঁ বলেছিলাম, বলে ধরছে যে হিন্দুকে উদ্ধার করবার কথা বলেছিল, আমরা ওটা খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি ওরা বেশি উদ্ধার হবো। আমি বললাম তাহলে এখন কি হচ্ছে আপনাদের? রাম মন্দির বানিয়ে দিয়েছে, এই করে দিয়েছে, ওই করেছে, তাই করেছে, তারপর অসুবিধা কোথায়? বলছে দাদা 2014 আগে থেকে আমি গাড়ি চালাচ্ছি, 2014-তে সকাল 9টা-10টা থেকে বাড়ি থেকে বার হলে সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসলে 4-5 হাজার টাকা আমি ইনকাম করতে পারতাম পার ডে। আর এখন সকাল 7টা-8টার মধ্যে বাড়ি 6টা-7টা-8টার মধ্যে বেরিয়ে যাচ্ছি, আর যখন আমাকে নিয়ে গাড়ি চালাচ্ছে তখন বাজে প্রায় তখন 9টা, আর আমাকে যেখানে ছাড়লে আরো 1 ঘন্টা টাইম লাগে 10টা, আবার সে ফিরে আসবে 2 ঘন্টা, 12টায় বাড়ি ফিরবে সে। বলছে এখন আমরা দিন গেলে 1,000 খুব বেশি হলে 2,000 ইনকাম করছি। বলছে সবটাই কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে এই মোদিবাবু, আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের হাতে তুলে দিয়েছে। আমি আবার প্রশ্ন করলাম যে এটা আপনি এখানে আপনি একজন ক্যাব ড্রাইভার, আপনি এরকম ভাবে বিজেপির বিরোধিতা করে বিজেপি কিছু করতে পারবেন? আমার ঘুরে থেকে চাকরি ছিল, আমি পিছিয়ে ছিল বসছিলাম, আর ঘুরেকে আমি তাদের সামনে দেখেন, সামনে দিকে বিপদ হয়ে যায়। কে বলছে তো সারা বিভাগে বলছে দেখুন যে পাপটা করেছি আমাদের পরের প্রজন্ম, আগামী প্রজন্মের কাছে কিন্তু আমি ঋণী হয়ে গিয়েছি। পাপ করেছি আমি, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি আবার জিজ্ঞাসা করলাম কিভাবে প্রায়শ্চিত্ত করবেন আপনি একা? বলছে আমি যদি 10টা মানুষকে বুঝিয়ে বিজেপি থেকে ভোট মাইনাস করাতে পারি, আগামী প্রজন্মকে পরের প্রজন্মকে অন্তত বলতে পারবো বিজেপির ভাষণে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আমি আমার নিজেকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি, আমি ট্রাক ড্রাইভার, আমার সমর্থ অনুযায়ী আমি 10টা মানুষকে বিজেপি থেকে মাইনাস ভোট করাতে পেরেছি, এটাই আমার প্রায়শ্চিত্ত হবে। তাই পশ্চিম বাংলার মানুষেরা 2011 সালে মমতা ব্যানার্জির বিরাট পাবে যে পাপ আমরা করেছি, দায়িত্ব নিয়ে আমাদেরকে পরের প্রজন্মের কথা ভেবে, স্কুলে শিক্ষক নিয়োগের কথা ভেবে, মাদ্রাসার শিক্ষক নিয়োগের কথা ভেবে, মন্দির মসজিদের কথা ভেবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা ভেবে, দেবাত্ম সম্পত্তি উদ্ধারের কথা ভেবে, এসটি কোথায়, এসটি যাতে চাকরি পায় তার কথা ভেবে দায়িত্ব নিয়ে অন্তত এই বিজেমূলের কাছ থেকে 10টা করে ভোট মাইনাস করে আইএসএফের ছাড়ার তলে নিয়ে আসতে হবে। আমি মনে করি ওই পাপটা কিছুটা হলো আমরা প্রায়শ্চিত্ত করতে পারবো। হবে তো নাকি ভাই? নওশাদ সিদ্দিকী যখন ফেক এসটি সার্টিফিকেটের কথা বলে, ওটা মুসলমানদের দল, ওটা মুসলমানদের দল। নওশাদ সিদ্দিকীর মাথায় দাঁড়িয়ে টুপি মুখে দাঁড়িয়ে আছে, ওটা মুসলমানদের দল বলে দেখে দিতে চাই। আর যখনই আমি ওয়াকফ সম্পত্তির কথা বলি, মুসলিমরা চাকরি কোথায় লোকাল বাইরে আমার মহল্লার মধ্যে, ঠিক আছে। আর একটা মিনিট টাইমে বাজানোর পরে তাদের দেবদেবীর নামে বা মন্দিরের নামে যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছিল, যেটাকে দেবত্ব সম্পত্তি বলে, এই রাজ্য সরকারের আমলে, এই পুলক বাবুদের আমলে, এই সাজদা আহমেদের আমলে, যেটা হস্তান্তরযোগ্য নয়, দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য হয়ে যাচ্ছে। যখন এর বিরোধিতা করছি, যখন লড়াই করছি, তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যখন ওয়াকফ ব্যাপারে উদ্ধারের কথা বলছি, মুসলিমদের সরকারি চাকরিতে 1% নিচে যেন নেমে গিয়েছে, যখন এ কথা বলছি তখন আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। তাহলে কি বলা বন্ধ করে দেবো? এটা তো শুনেছি পুলক বাবুর এলাকা, না এলাকা মানে ওনার বাড়ি এখানে। পুলক বাবু আমাদের রাজ্যের কিসের মন্ত্রী জানেন? স্বাস্থ্য কারিগরি মন্ত্রী। হ্যাঁ, স্বাস্থ্য কারিগরি মন্ত্রী। কারিগরি মন্ত্রী। আমরা কি সহজ বলি? এখন পানির কলটা যেটা হচ্ছে, আমি পুলক বাবুর উদ্দেশ্যে বলছি, এখান থেকে আপনার দপ্তর থেকে পানি করার ব্যবস্থা হচ্ছে, যদিও টাকাটা কেন্দ্র সরকার দিচ্ছে, রাজ্য সরকারের সহযোগিতা অবশ্যই করছে, যে অনেক ক্ষেত্রে পাইপগুলো একদম সরু দিচ্ছে। পুলক বাবুকে উদ্দেশ্যে বলছি যাতে পাইপগুলো একটু মোটা দেয়, হোলটা যাতে মোটা হয় সেটা দেখবে, যে মুদিখানা যে পুরোটা এটা দেখবেন। আর একটা কথা বলছি, এটা বলেও রাখি আপনার সাথে, আমার সাথে কিন্তু কোনো মন্ত্রী বা কারো কিন্তু লড়াই নেই।
আমি প্রত্যেককে সম্মান দিয়ে চলি। পুলাকবাবুর সাথে দেখা হলে আমি দাদা বলি সম্মান দিই ওনাকে, এটা মাথায় রাখবেন। আর আমাকে পুলাকবাবু ভাইয়ের মতোই স্নেহ করে। আমি আপনাদের অনুরোধ করবো, তাহলে পুলাকবাবু আমাকে যদি ভাইয়ের মতো স্নেহ করে, আমি পুলকদাকে দাদা বলতে সম্মান করি, তাহলে ভূতেশ করে তৃণমূলের কর্মী আর আইএসএফের কর্মীর মতো লড়াই হওয়া উচিত নয়। ভূতেশ করে সিপিএমকে আইএসএফকে তৃণমূলকে বিজেপি লড়াই হওয়ার কোনো জায়গা নয়। যার যেটা ভালো লাগতে হবে। আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর চিতাগঞ্জ লিখতে দেখেছেন? আপনাদের বলবো, কোনোদিন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করতে দেখেছেন? না 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 আচ্ছা, আপনারা আস্তে আস্তে এটা বিদায় নেন, এটা শুনতে শুনতে চলে যাবেন। ভাই এখানকার বক্তব্য এখানে সমাপ্ত করছি, টাইমের ব্যাপার আছে, তো শুনতে শুনতে যাবেন। যে আমার মাইকের আওয়াজ তো অনেক দূরে লাগিয়েছে মাইক, আমি বিদায় নেন আস্তে আস্তে। আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করবো, সেটা যদি আশা করছি মেনে চললে আপনার ক্ষতি হবে না। মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী কোনোদিন মারামারি হয় না। অধীর বাবুর সাথে অভিষেক ব্যানার্জির মারামারি হয় না। শুভেন্দু অধিকারীর সাথে ফিরাদ হাকিমের মারামারি হয় না। মোহাম্মদ সেলিমের সাথে আপনার শোভন বাবুর মারামারি হয় না। সুজন চক্রবর্তীর সাথে পার্থ বাবুরও মারামারি হতে দেখে নেই, না হওয়াটাই স্বাভাবিক। মারামারি হোক, আমরা চাইবো না। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখেছি মারামারিটা কোথায় হচ্ছে? এই পারিজাতে হচ্ছে। মারামারিটা কোথায় হচ্ছে? উলুবেড়িয়ার একটা বুথে হচ্ছে। মারামারিটা কোথায় হচ্ছে? এই চন্দ্রপুরে হচ্ছে। মারামারিটা কোথায় হচ্ছে? সন্দেশখালীতে হচ্ছে। মারামারিটা কোথায় হচ্ছে? বুথে নেমে হচ্ছে। কাদের জন্য মারামারি করছেন? এই শুভেন্দু বাবুদের জন্য। কার জন্য মারছেন? মমতা ব্যানার্জির জন্য মারছেন। কার জন্য মারছেন? নির্মল মাঝির জন্য মারছেন। কার জন্য মারছেন? রাজা সেনের জন্য মারছেন। কিন্তু আমরা কি দেখছি? শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষের এক জায়গায় বসে চা খাচ্ছে। সুকান্ত মজুমদার বিজেপি, কুণাল ঘোষ তৃণমূল, দিলীপ ঘোষ বিজেপি এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মারামারি হচ্ছে না। তাই আমি অনুরোধ করবো, বুথ স্তরে আপনারা মারামারিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। যার যে দল ভালো লাগবে সেই রাজনীতি করুন, কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না বা কারো ক্ষতি করবেন না। এই রাজনীতির নেতাদের চক্করে পড়ে বিভাজনের রাজনীতি যেমন করবেন না, সাথে সাথে এই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী মে মাসের 20 তারিখে সকাল সকাল যাবেন, খাম চিহ্নে ভোট দিয়ে অধ্যাপক এক্স বিএসএফ জওয়ান জনাব মফিকুল ইসলাম সাহেবের পক্ষে ভোট দেবেন। ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালে জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে আপনাদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে লড়াই করবে। সকলে ভালো থাকবেন। সময় এখন স্বল্প, সবটাই হবে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, শুধু নয়, একটা কথা যখন পছন্দ হচ্ছে বলছি, তৃণমূল এমন খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে, খোঁজ নিয়ে দেখতে পাবে মা বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে। সমবাদী প্রকল্প বলে একটা প্রকল্প আছে, তৃণমূল এতটাই নির্লজ্জ হয়েছে। সমবাদী প্রকল্পটা হচ্ছে কোনো গরিব মানুষের পরিবারের কেউ মারা গেলে তাকে 2000 টাকা সরকার থেকে তৎক্ষণিক দেয়। সেই টাকাটা থেকেও তৃণমূল 500 টাকা করে কাটমানি নিচ্ছে। আর এদের স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডার তো অনেক বেশি।